হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের 270 পাতায় যে স্কুলটা আছে 11 নম্বর স্কুল, পুরুলিয়া জেলা স্কুল। কি বলছে কোশ্চেনগুলো একটু দেখে নাও। প্রথমে কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি রাশি নয়। উত্তর হবে কি? এটি বুলেট, এটি কিন্তু কোনো রাশি নয়। তুমি সুতোই বেঁধে একটি ঢিলকে ঘোরাচ্ছ, ঢিলটির গতি কী ধরনের গতি হবে? অবশ্যই বৃত্তীয় গতি হবে। রাইডারযুক্ত যন্ত্র কোনটি? রাইডারযুক্ত যন্ত্র হচ্ছে সাধারণ তোলা যন্ত্র। ঠিক আছে। তারপরে বলেছে এ বস্তু দ্বারা বি বস্তুর উপর ক্রিয়া যদি এফ এ বি ভেক্টর হলে প্রতিক্রিয়া বলা হবে মাইনাস এফ এ বি ভেক্টর। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত হয়? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান 180 ডিগ্রি। পরমাণুর কেন্দ্রকে কয়টি মূল কণিকা থাকে? অবশ্যই দুটি, প্রোটন এবং নিউট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন কে? রাদারফোর্ড। সি এবং সিএল মাইনাসের মধ্যে কোনটি সুস্থিত? মনে রাখবে আয়ন বেশি সুস্থিত হয়, তাই সিএল মাইনাস যেটা সেটা কিন্তু বেশি সুস্থিত হবে। তারপরে দেখো বলে যে বিভাগ বি এর গ্রুপ বি এর কোশ্চেন, মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কি? মিটার স্কেল মানে সাধারণ যে স্কেলগুলো ব্যবহার করি, এক একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার হয় বা 0.1 সেন্টিমিটার। বলছে বার্ন হলো ড্যাশ পরিমাপের একক, নিউক্লিয় ক্ষেত্রফল পরিমাপের একক। ওজনের মাত্রা সংকেত mL/10⁻²। নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র থেকে। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে টি টান প্রয়োগ করলে দড়িতে কত টান তৈরি হবে? টি টানই তৈরি হবে, তাই না? প্রত্যেক ক্রিয়ার সমাধান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। চলন্ত চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির থাকে? যে একই দিকে একই বেগে তারা যদি চলে তাহলে তারা পরস্পরকে স্থির থাকে। এক ডাইন সমান কত নিউটন? দেখো 1 নিউটন সমান 10⁵ ডাইন যদি হয় তাহলে 1 ডাইন সমান 10⁻⁵ ডাইন নিউটন হবে কিন্তু। ঠিক আছে। বলছে থমসনের পরমাণু মডেলকে কী বলা হয়? প্লাম পুডিং মডেল বলা হয়। কী বলা হয়? প্লাম পুডিং মডেল। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন কণা। নিউট্রন ভির একটি মৌলের নাম হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন H1। ঠিক আছে। তারপর বলছে মিলিমিটার গ্রুপ সি এর কোশ্চেন, মিলিলিটার কিসের একক? অবশ্যই আয়তনের একক, আয়তন পরিমাপের একক। সেকেন্ডের আধুনিক সংখ্যাটি দাও। সেকেন্ডের আধুনিক সংখ্যা যদি তোমরা দেখতে যাও, এই যে সেকেন্ডের আধুনিক সংখ্যা এখানে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে। তারপরে বলেছে মাত্রা কাকে বলে? তো মাত্রা কাকে বলে দেখে নাও। যে কোনো ভৌত রাশির মাত্রার সংজ্ঞা এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু লিখতে হবে মাত্রা কাকে বলে সংজ্ঞা লিখতে গিয়ে। তারপরে দেখো বলে যে এটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করা যেতে পারে? ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো দেখে নাও উত্তরটা কীভাবে লিখবে তোমরা, কোনটুকু লিখবে দেখে নাও। যে ড্রপের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় কীভাবে করবে? তো তোমার 2 দাগের 3 দাগের কোশ্চেন। এই যে উত্তরটা একদম ছোট উত্তর আছে, এখান থেকে এইটুকু লিখবে। ঠিক আছে, ওখান থেকে এইটুকু লিখবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে বলে সংযোজনের সংক্রান্ত সামুদ্রিকের সূত্রটি লেখো। সামুদ্রিকের সূত্র দেখে নাও, এই সামুদ্রিকের সূত্র দেওয়া আছে এই জায়গায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এখান থেকে এই অবধি সবটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে যে ঘোড়াগাড়িতে যে বলে টানে, ঘোড়া হচ্ছে গাড়িও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তবে ঘোড়ার গাড়ি চলে কীভাবে? ঠিক আছে, উত্তরটা দেখে নাও কীভাবে লিখবে তোমরা, কোনটুকু লিখতে হবে দেখে নাও। এই যে ঘোড়ার গাড়িকে যে বলে টানে, গাড়িও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কীভাবে? এর উত্তরটা একদম 5-এর দাগে, অর্থাৎ এখান থেকে এইটুকু উত্তর, কিন্তু এখান থেকে এটুকু কিন্তু উত্তর হবে এটা। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট ভিডিওটা পজ করে তোমরা উত্তরগুলো দেখে নেবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কী বলছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কীভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়? নিউটনের সেকেন্ড ল থেকে কীভাবে ফার্স্ট ল পাওয়া যায়? দেখো উত্তরটা হচ্ছে এই যে আছে এখানেই। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রতিষ্ঠা। ঠিক আছে, এখান থেকে এটা অনেকবার দেখানো হয়েছে, এখান থেকে এই অবধি সবটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, তারপরে বলেছে যে কোনো ত্বরণ আছে কিন্তু বেগ শূন্য, এটি কীভাবে সম্ভব? কোনো কণার ত্বরণ আছে কিন্তু বেগ শূন্য, এটা কিন্তু এই দেওয়া আছে যে কোনো কণার ত্বরণ না থাকলেও বেগ থাকা সম্ভব। এখান থেকে এইটুকু লিখে দেবে। ঠিক আছে, দেখো এইটুকু লিখে দেবে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে যে পরমাণুর সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? পরমাণুর সংখ্যাকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন? এখানে উত্তরটা কী হবে? এখান থেকে শুরু করে এইটুকু সবটা কিন্তু লিখতে হবে মৌলের সক্রিয় ধর্ম। কালকেই বলেছিলাম এই উত্তরটা, লাস্ট যে স্কুলটা করেছিলাম সেখানে। বলছে 3টি মৌলের পরমাণুর ভর সংখ্যা 31, 32 এবং 34। নিউটন সংখ্যা এত হলে এদের মধ্যে কোন দুটি আইসোটোপ এবং কেন? প্রথম মৌল এবং দ্বিতীয় মৌলটা আইসোটোপ হবে কেন দেখে নাও। দেখো প্রথম মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা যদি বের করতে হয় তাহলে হচ্ছে ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বাদ যাবে,
কত হচ্ছে 15 হচ্ছে। তৃতীয় ক্ষেত্রে যদি একই রকমভাবে প্রোটন সংখ্যা বের করি আমরা, তাহলে 32 থেকে 17 বাদ দিলেও 15 হচ্ছে, তাহলে এটাও 15 এটাও 15, এই দুটোর প্রোটন সংখ্যা একই, তাহলে প্রথম মৌল দ্বিতীয় মৌলের প্রোটন সংখ্যা যেহেতু একই, তাই তারা পরস্পর কিন্তু এরা পরস্পর কি আইসোটোপ। ঠিক আছে, পরস্পরে কী হবে আইসোটোপ হবে। আশা করি ক্লিয়ার হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 76 পাতা এটা আছে, এই যে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা লিখে নেবে। অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যে তোমাদের পছন্দ মতো দুটো কিন্তু তোমরা লিখে নেবে। তারপর বলছে ইলেকট্রনগুলি নিউক্লিয়ার চারিদিকে ঘোরে কেন, এই উত্তরটা তোমরা পেয়ে যাবে 71 পাতা এই বইয়েরই। দেখো এখান থেকে এইটুকু লিখলে হবে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের বৃত্তাকার গতির অপকেন্দ্রিক বল ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের স্থির চারিদিক আকর্ষণ বলের সমান হয় বলেই ইলেকট্রন নিউক্লিয়াসে এসে না পড়ে নিউক্লিয়াস চারিদিকে আবর্তন করে চলেছে। ঠিক আছে, এইটুকু লিখে দেবে। এই ছিল আমাদের 11 নম্বর স্কোয়ারের গ্রুপ সি পর্যন্ত অঙ্ক কোশ্চেনগুলো। এরপরে যেগুলো তোমরা আশা করি পারবে, এই ধরনের কোশ্চেন আমরা আগেও করিয়েছি এবং থিওরিটিক্যালি কোশ্চেন বেশি। ঠিক আছে, এই জন্য এই কোশ্চেনগুলো আর করলাম না। ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট বেশি, যে দুটি গাড়ির মধ্যে মধ্যবর্তী দূরত্ব প্রথম অর্ধেক 40 কিলোমিটার পার ঘন্টা, বাকি 60 কিলোমিটার পার ঘন্টা দ্রুত অতিক্রম করলে গাড়িটির গড় দ্রুতি কত হবে, এরকম করে দেখে নাও। প্রথম অর্ধেক 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাই ধরলাম টোটাল আমার এখান থেকে এইটুকু দূরত্ব আমার যেতে হবে। ভালো করে দেখে নাও, টোটাল এখান থেকে এইটুকু দূরত্ব যেতে হবে। প্রথম অর্ধেক দূরত্ব ফার্স্ট হাফ, আমি টোটাল দূরত্বটা 2x ধরে নিয়েছি, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব x দূরত্ব, এখান থেকে এইটুকু দূরত্ব x দূরত্ব, এখান থেকে এইটুকু যাবে x দূরত্বে, সেটুকু দূরত্ব যেতে আমার কত কিমি বেগে যাচ্ছে 40 কিমি পার ঘন্টা। কত কিমি 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। আর পরের অর্ধেকটা কত কিমি বেগে যাচ্ছে 60 কিমি পার ঘন্টা বেগে, তাহলে 60 কিমি পার ঘন্টা লিখে নাও এগুলো। তাহলে দেখো এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এখান থেকে এইটুকু দূরত্ব এক্স, এটা যাচ্ছে 40 কিমি পার ঘন্টা বেগে, এটা যাচ্ছে 60 কিমি পার ঘন্টা বেগে। গড় দ্রুতি বের করতে হবে। তো দেখো গড় দ্রুতি যদি বের করতে হয় দেখে নাও, মোট অতিক্রান্ত দূরত্ব সূত্রটা কি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, অতিক্রান্ত দূরত্ব বাই কী হবে, বাই কিন্তু মোট সময়, বাই এটাই আমার সূত্র। তো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব মানে এখান থেকে এই বিন্দু পর্যন্ত, মানে কতটা দূরত্ব 2x দূরত্ব আমরা আগেই বলে দিয়েছি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 2x হয়ে গেল। কিন্তু মোট সময় মানে এখান থেকে এইটুকু যেতে কত সময় লেগেছে আর এখান থেকে এইটুকু যেতে কত সময় লেগেছে সেটা তো আমার জানা নেই। তাহলে দেখো আমরা জানি এস ইজ ইকুয়াল টু কী হয়, আমরা জানি এস ইজ ইকুয়াল টু কি ভিটি, তাহলে টি এর মান বের করতে গেলে কী করতে হবে এস বাই ভি, অর্থাৎ এস মানে কত এক্স, তাহলে এক্স বাই 40 হবে এত ঘন্টা, এর ক্ষেত্রে কত হবে এক্স বাই 60 এত ঘন্টা, এখান থেকে এইটুকু যেতে আমার সময় লাগবে। তাহলে এটা যোগ করে দাও, তাহলে এক্স বাই 40 প্লাস এক্স বাই 60। এখন দেখো 2x ওপরে থেকে যাচ্ছে আর এখান থেকে 40 আর 60 লসাগু কত হবে 120 লসাগু, তাহলে 3x হবে প্লাস 2x হবে, তার মানে 2x ইন্টু 120 বাই কত 5x, x কাটবে, 5 একে 5, 5 দুগুণ 10, 11 12 20, 4 5 20, 24 দুগুণ কত 48, তাহলে 48 কিলোমিটার পার ঘন্টা, এটাই কিন্তু আমাদের গড় দ্রুতি হবে। কত হবে 48 কিলোমিটার পার ঘন্টা, এটাই কিন্তু আমাদের গড় দ্রুতি। ঠিক আছে, 48 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বোঝা গেল অঙ্কটা। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমাদের এই অঙ্কগুলো অসুবিধা হবে না। আর একটা অঙ্ক এখানে আছে দেখতে পাচ্ছি আমি, যে একটা খালি বোতলের ভর দেওয়া আছে 20 গ্রাম, পারদ পূর্ণ করে দেখা গেল বোতলের ভর হচ্ছে এত গ্রাম, তাহলে শুধু পারদের ভর কত হচ্ছে, তাহলে শুধু পারদের ভর যদি বের করি আমরা, দেখে নাও পারদের ভর, তাহলে কী হবে লেখো পারদের ভর কত হবে, তাহলে দেখো 100 কত আছে এখানে 142, তাই তো 142.4, এর থেকে বাদ যাবে কত খালি বোতল কত 20 গ্রাম, এর থেকে 20 গ্রাম যদি বাদ যায় তাহলে কত হবে 142.4 থেকে 20 বাদ গেলে 122.4 গ্রাম। ঠিক আছে, তাহলে পারদের ভর কত হচ্ছে 122.4 গ্রাম, এবং পারদের বোতলের আয়তন পারদের আয়তন কত হবে, পারদের আয়তন কত দেওয়া আছে বইতে, পারদের আয়তন দেওয়া আছে তোমার 9 সেন্টিমিটার কিউব, 9 সেন্টিমিটার কিউব, খুব ভালো জিনিস। পারদের ঘনত্ব কত দেখে নাও, তাহলে পারদের ঘনত্ব বের করার সূত্র কি, ভর বাই আয়তন। এখন ভর মানে কত, ভর মানে হচ্ছে 122.4, আর আয়তন মানে হচ্ছে 9, কাটাকাটি যাবে তাই তো, কাটাকাটি 9 1 9, 10 11 12 3
প্রথমে 3 দিয়ে কাটাকাটি করি, 3 3কে 9, 3 4 12, দশমিক তুলে দাও, তাহলে একটা 10ও গুণ করে দাও। তো 3 4 12, 0 3 8 24, ঠিক আছে। আবার 3 দিয়ে 3 1 3, 3 3 1 3, 1 10, 3 3কে 9, 1 18, 3 6 18, তো কত হচ্ছে 136 বাই কত 10, মানে কত হবে 13.6। তাহলে উত্তর কত হবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাই কিন্তু আমাদের পারদের ঘনত্ব হবে এবং এটা উত্তরটা সঠিক উত্তর। আশা করি বোঝা গেল অঙ্কটা। তুমি পারদের ভর বের করবে, মোট পারচ্ছ বোতলের ভর থেকে বোতলের ভর বাদ গেলে পারদের ভর পাবে। পারদের আয়তন দেওয়া আছে প্রশ্নে, ঘনত্বের সূত্র ভর বাই আয়তন, ভরকে আয়তন দিয়ে ভাগ করবে, কাটাকাটি করবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। তাহলে কত হয় পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এই ছিল আমাদের 11 নম্বর স্কুলের মোট সলিউশনটা। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবে। ঠিক আছে, অবশ্যই জানাবে। এটা আমরা 11 নম্বর স্কুলটা করলাম। যদি সম্ভব হয় তবে 12 নম্বর স্কুলটা করতেও পারি, নাও করতে পারি, তবে চেষ্টা করবো কালকে থেকে একবার ট্রাই করার। ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে করে দেবো, যদি শরীর ভালো থাকে অবশ্যই করে দেবো। ঠিক আছে, আর 13 নম্বর স্কুলটা তো করবো না, আমি আগেই বলেছিলাম আমি একটা করে স্কুল ছেড়ে দিই। সেই স্কুলে তোমরা বাড়িতে নিজেরা ট্রাই করবে, দেখবে কতটা কী হয় না হয়। সবই তো করে দিলে তো হয় না, একটা দুটো স্কুল বাড়িতে নিজেদের প্র্যাকটিসের জন্য দিতে হয়, তাই ছেড়ে দেবো। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা এখন যারা সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, কমেন্ট করোনি, তো অবশ্যই কিন্তু সেগুলো করে দেবে। ঠিক আছে, এবং অবশ্যই সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।